হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমি চয়ন। তো আমরা আজকে ফার্স্ট ফিজিক্সের ক্লাস শুরু করব। তো ফার্স্টেই আমরা শুরুতে যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর পড়বো আমরা। তো তোমরা নিশ্চয়ই ক্লাস 9-10-এ একটু পড়েছিলে এটা, যে ভেক্টর কাকে বলে। তো আমরা একটু দেখে নিই 9-10-এ কি পড়েছি। তো 9-10-এ তোমরা পড়েছিলে যে স্কেলার রাশি ও ভেক্টর রাশি। তো স্কেলার রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যাদের শুধু মান আছে, যাদের সেই সমস্ত রাশিগুলোকে আমরা বলি স্কেলার রাশি। উদাহরণ হচ্ছে ভর, কোনো বস্তুর ভর, ধরো কোনো বস্তুর ভর 5 কেজি, এটা হচ্ছে স্কেলার রাশি। বা কোনো দূরত্ব, ধরো 3 কিলোমিটার, এটাও একটা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলো? যাদের মান ও দিক দুই আছে, তাই তো। তাহলে ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে বল। ধরো কোনো বস্তুর ওপর তুমি কোনো একটা নির্দিষ্ট দিকে তুমি বল প্রয়োগ করেছো। তোমরা আগে হয়তো পড়েছো যে বলের এসআই একক হচ্ছে 5 নিউটন। তো 5 নিউটন ধরো ডান দিকে তুমি একটা বল প্রয়োগ করেছো, এটা একটা ভেক্টর রাশি। বল বা গতিবেগ, যে কোনো একটা গাড়ি কোন দিকে কত বেগে ছুটছে, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশির উদাহরণ। এবার আমরা যেই কোয়েশ্চেনটা আমি জিজ্ঞেস করব তোমাদের, সেটা হচ্ছে যে ভেক্টর আমরা কেন পড়বো? ভেক্টর না পড়লে কি হতো? ধরো না তুমি এখানে দাঁড়িয়ে আছো, এটা তুমি, তোমার এক বন্ধু তোমাকে বলল যে তোমার স্কুল কোথায়। তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো তোমার স্কুল কোথায়। তো তুমি বললে তোমার স্কুল তোমার বাড়ি থেকে, এটা স্কুল, তোমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে, তুমি এটা বললে। এবার তুমি যেই বললে এটা, তোমার বন্ধু কি করলো? তোমার বন্ধু হন্তদন্ত হয়ে 3 কিলোমিটার চলে গেল। কিন্তু কোন দিকে গেল? তোমার বন্ধু 3 কিলোমিটার এদিকে চলে গেল। এদিকে চলে এসে দেন তোমাকে ফোন করে জিজ্ঞেস করলো, কিরে আমি তো 3 কিলোমিটার চলে এলাম, কই তোর স্কুল তো খুঁজে পেলাম না। তো এখানে তুমি কি মিস করেছো? তুমি বন্ধুকে বলেছো স্কুলটা কত দূরে, কিন্তু কোন দিকে সেটা কিন্তু তুমি বন্ধুকে বলনি। তো সেই বন্ধু কি করেছে? এদিকে চলে গেছে, আর স্কুলটা তোমার এদিকে। তো তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে স্কুলটা আমার 3 কিলোমিটার, ধরেন ওটা পূর্ব দিকে। তো এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনে কি আছে? মান আছে, দিকও আছে। এই পুরো ইনফরমেশনটা তুমি যতক্ষণ না দিচ্ছ, তোমার বন্ধু কিন্তু তোমার স্কুলটা খুঁজে পেতে অসুবিধা হবে। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পেলাম যে এটা একটা ভেক্টর রাশি, কারণ এর মানও আছে 3 কিলোমিটার আর দিক আছে পূর্ব দিক। হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটা ভেক্টর রাশি হিসেবে বলতে পারি। তো এবার আমরা দেখবো যে ভেক্টর রাশিকে কি করে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারি, আর ভেক্টর রাশির জ্যামিতিক প্রকাশটাও কি সেটাও আমরা দেখব। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। তাহলে ভেক্টরকে অ্যাকচুয়ালি এরকম যদি একটা অ্যারো থাকে, সেটাকে একটা ভেক্টর হিসেবে প্রকাশ করা যায়। একে যদি আমি বলি, ধরো এটা হচ্ছে ভেক্টর এ, এর নাম হচ্ছে ভেক্টর এ, এটাকে পড়া হয় এরকম করে ভেক্টর। ঠিক আছে, ভেক্টর এরকম একটা কোয়ান্টিটি, মানে কি একটা লেটার, তার মাথায় একটা অ্যারো, মানে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, জেনারেলি ভেক্টর রাশির এই যে লেংথটা, ভেক্টর রাশিকে আরো একটা ভাবে প্রকাশ করা যায়। ধরো দুটো পয়েন্ট আছে এ বি, আমরা এরকম এ বি ভেক্টর হিসেবেও লিখতে পারি। এ বি ভেক্টর মানে ভেক্টরটার মান হচ্ছে এই এ বির দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা ডিসাইড করে দৈর্ঘ্য ইকুয়াল টু মান। মানে ধরে নাও এরকম দুটো ভেক্টর আছে, এটা এ বি ভেক্টর, আর একটা এরকম, ধরো এটা এ ভেক্টর, আর একটা ধরো এরকম ছোট ভেক্টর আছে, যেটা ধরো নাও সি ভেক্টর। তো বুঝতেই পারছো সি ভেক্টরের লেংথটা ছোট, মানে সি ভেক্টরের যে মানটা সেটা কিন্তু এর থেকে ছোট। হ্যাঁ, জাস্ট একটা ইনফরমেশন এটা। তো আচ্ছা, যদি এরকম দুটো পয়েন্ট থাকে এ আর বি, তাহলে সেটাকে কিন্তু এরকম এ বি ভেক্টর হিসেবে আমরা বলতে পারি। আচ্ছা, যদি এরকম থাকে, এটা এ এটা বি, কিন্তু ভেক্টরটার ডিরেকশনটা এই দিকে, এটাকে আমরা কি ভেক্টর বলবো?
মনে করো আমি বলেছি যে এ আর বি দুটো পয়েন্ট, এ ভেক্টরের ডিরেকশনটা এ থেকে বি এর দিকে, সেটাকে আমরা বলছি এবি ভেক্টর। তো যদি ভেক্টরের ডিরেকশনটা বি থেকে এর দিকে হয় সেটাকে আমরা কি বলবো, বি এ ভেক্টর। সিমিলারলি যদি আরেকটা এরকম ভেক্টর থাকে সিডি, এটা কি বলবো, সিডি ভেক্টর। তো ভেক্টরকে এরকম একটা এরকম লেটার দিয়েও প্রকাশ করা যায়, বা এরকম মানে দুটো পয়েন্টের মধ্যে যদি এরকম কোনো ভেক্টর ডিফাইন্ড থাকে সেটাকে এরকম ভাবেও লেখা যায়। এগুলো যা বলছি এগুলো সব ভেক্টরের মানে জ্যামিতিক প্রকাশ বা কিভাবে ভেক্টরকে লেখা হয় ম্যাথমেটিক্যালি। এখানে বিশাল কিছু বোঝার কিছু আপাতত আসেনি, তোমরা এগুলো এই জিনিসগুলো একটু মনে রেখো এখনো অবধি যা করালাম। আচ্ছা, এবার ধরো একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমি ধরে নিচ্ছি, এই ভেক্টরের দিকটা তো বুঝতেই পারছো ডান দিকে, এই ভেক্টরের মানটা ধরে নাও 3 মিটার এটার মান। তো সেটাকে কিভাবে গাণিতিকভাবে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় মড এ। এটাকে পড়া হয় এরকম করে, এটাকে পড়া হয় মডিউলাস অফ এ অর মড অফ, বা মড এও বলা হয়। হ্যাঁ, মড এ এটা তোমাকে কি দেয়, এটা দেয় মান, ভেক্টরের মান দেয়। তাহলে এটা তোমাকে কি দেয়, এই মডিউলাস অফ এ বা মড এ, এটা তোমাকে দেয় ভেক্টরের মান। এটা সবসময় পরম মান হয়, আর এটা সবসময় একটা পজিটিভ নাম্বার হয়। ঠিক আছে, ভেক্টরের মান বা ভেক্টরের দৈর্ঘ্য বা মান কখনো কিন্তু নেগেটিভ হতে পারে না, সর্বদা এটা পজিটিভ নাম্বার হয় একটা। ঠিক আছে, পরম মান হয় যেটা। তাহলে দেখতেই পাচ্ছ ভেক্টরের কি কি জিনিস আছে, ভেক্টরের মধ্যে একটা দিক আছে আর একটা মান আছে। আচ্ছা, আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা ভেক্টরের একটা প্রপার্টি আমরা এবার দেখব। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে হবে খুব সোজা একটা জিনিস, বাট এইটা কিন্তু কখনো তোমরা ভুলো না। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হয়তো সব বইতে প্রপারলি লেখাও থাকে না, কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এই যে প্রপার্টিটা আমি এক্ষুনি লিখব, এটা কিন্তু তোমরা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিও। ধরে নাও এখানে একটা ভেক্টর আছে, ধরো এই একটা ভেক্টর, ধরে নাও এটাকে আমি এ ভেক্টর বলছি, এ ভেক্টর। এবার আমি যদি এই জিনিসটাকে, এই ভেক্টরটাকে তুলে নিয়ে এখানে রাখি, কিচ্ছু চেঞ্জ করিনি, জাস্ট এটাকে তুলে নিয়ে আমি এদিকে শিফট করে দিয়েছি, জাস্ট এদিকে জাস্ট তুলে নিয়ে এখানে, ধরো এই পেনটা ধরো একটা ভেক্টরটাকে নিয়ে আমি এখানে ছিল সেখান থেকে নিয়ে এখানে রেখে দিয়েছি, আর কিচ্ছু চেঞ্জ করিনি, জাস্ট তুলে নিয়ে রেখে দিয়েছি এরকম। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এইটাকেও আমি বলতে পারবো ভেক্টর এ। কারণ দেখো এর দিকটা চেঞ্জ হয়নি, এর যা দিক ছিল এরও তাই দিক, আর এর মানটাও চেঞ্জ হয়নি, এর যা মান ছিল এরও তাই মান। আর ভেক্টরের মানে একটা ভেক্টর আমরা কাকে বলি, যার মান ও দিক আছে। তো যতক্ষণ না ভেক্টরটার মান ও দিক অপরিবর্তিত থাকছে, যতক্ষণ মান ও দিক চেঞ্জ হচ্ছে না, একটা ভেক্টরকে আমি যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এই ভেক্টরটাকে আমি যদি, বা এই পেনটা যদি একটা ভেক্টর হয়, এটা এখানে যদি এটাকে আমি এ ভেক্টর বলি, আমি যদি এর দিক বা মান চেঞ্জ না করে চাঁদেও নিয়ে যাই, তাহলেও সেটাকে আমি ওখানেও এ ভেক্টরই বলতে পারবো। ঠিক আছে, তার মানে আবার যদি আমি এটাকে এখানে আঁকি বা এখানে শিফট করি, তাহলে এটাও দেখো দিক এক, মানও এক। মানটা হয়তো মানে আমি তো স্কেল দিয়ে আঁকছি না, হয়তো সবসময় একই নয়, আমার হাতের এররের জন্য মানটা হয়তো একটু ছোট বড় হচ্ছে, কিন্তু ধরে নাও মানটা একই। ঠিক আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা একটা ভেক্টরকে আমি যেখানে ইচ্ছে আমি আঁকতে পারি, যতক্ষণ না আমি ওর দিক আর মান চেঞ্জ করছি। তাহলে এটাকে বলে প্যারালাল শিফট রুল। তো প্যারালাল মানে বুঝতে পারছো, প্যারালালি তুমি যেখানে ইচ্ছে শিফট করো, ভেক্টরটার এটা সেম থাকবে। হ্যাঁ, এটা কেউ তোমাকে এই নিয়মটা নিয়ে কেউ তোমাকে প্রশ্ন করবে না, মানে এরকম আসবে না যে প্যারালাল শিফট রুলটা কি লেখো, এটা হয়তো অনেক বইতে লেখাও নেই, এটা আমারই দেওয়া একটা নাম। কিন্তু এই যে জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো যে একটা ভেক্টরকে আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি,
তো একটি ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে যেখানে ইচ্ছে নিয়ে যাওয়া যায় ভেক্টরটা সেমই থাকবে। কিন্তু যদি তুমি এরকম একটা কিছু করো, ধরো এখানে একটা ভেক্টর ছিল এ, আর তুমি যখন এখান থেকে এদিকে সরিয়ে নিলে ভেক্টরটাকে তুমি এরকম করে দিলে, এটা কি আর এ ভেক্টর আমি বলতে পারবো না, কারণ এর দেখো দিকটা চেঞ্জ হয়ে গেছে। বা তুমি আরেকটা কাজ করলে, এরকম একটা ভেক্টর ছিল এ, তুমি এটাকে এখন সরালে তখন এটাকে ছোট করে দিলে, তাহলে এটা কি এটা এই সেম ভেক্টর বলতে পারবো না, কারণ এর দিকটা একই থাকলেও মানটা ছোট হয়ে গেছে। কারণ ভেক্টরের মান আমি কি বলেছি, একটা ভেক্টরের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু দে আর নট ইকুয়াল, সেম নয়। এক্ষেত্রে কিন্তু এগুলো সব সমান, এটা মাথায় রাখবে, অনেক নিউমেরিক্যালস করার সময় অনেক কাজে লাগবে। এটা ঠিকঠাক করে নোটগুলো লিখে নাও, আর এটা নিজের ভাষায় এটা লিখবে যে এটা কি করে তোমরা নিজে বেস্ট মনে রাখতে পারবে, সেইভাবে নিজের মতো করে খাতা একবার লিখে নেবে। এরপরে আমরা ভেক্টর রিলেটেড কিছু সংজ্ঞা পড়ব, ভেক্টর রিলেটেড কিছু সংজ্ঞা আমরা পড়ব। প্রথমেই আমি আসছি সমান ভেক্টর। এটা এক্ষুনি যেটা পড়লাম ওরকমই একটা জিনিস। তো ধরো দুটো ভেক্টর এ আর বি আছে, যদি এই দুটো ভেক্টরের দিক ও মান যদি সেম হয়, তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর। তার মানে এই দুটো ভেক্টর হচ্ছে সমান ভেক্টর। কন্ডিশনটা কি, দিক সেম, আর এদের যে পরম মান, আমি একটু আগে তোমাদের কি বলেছি যে মানকে এরকম ভাবে লেখা হয় একটা ভেক্টরের এরকম মডিউলাস দিয়ে। তো এই দুটো যদি সেম হয়, দিকও সেম আর মানও সেম, তাহলে এই দুটো ভেক্টরকে কি বলা হয়, সমান ভেক্টর। দুটো ভেক্টর সেম। ওকে, আচ্ছা 2 নম্বর, বিপরীত ভেক্টর কাকে বলবো? ধরে নাও একটা ভেক্টর এরকম আছে, ভেক্টর এ, আরেকটা ভেক্টর এরকম, ভেক্টর বি। তাহলে দেখো এই দুটো ভেক্টরের মান কিন্তু সেম, মান সেম। তার মানে এই দুটো ভেক্টরের মান ভেক্টর এ আর ভেক্টর বি এর মডিউলাসটা সেম, কিন্তু দেখো ডিরেকশন দুটো আলাদা। ঠিক আছে, ডিরেকশন দুটো আলাদা মানে অপোজিট, একটু এটা বেঁকে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি দুটো স্ট্রেট লাইন, মানে দুটো প্যারালাল ভেক্টরস, কিন্তু এর ডিরেকশন ডান দিকে, এর ডিরেকশন বাঁ দিকে। তো এক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা এই দুটোকে আমরা বলবো বিপরীত বা অপোজিট ভেক্টর। হ্যাঁ, আর তোমরা একটু কমন সেন্স থাকলেই তোমরা বুঝতে পারবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি ভেক্টর এ ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভেক্টর বি। এটার মানে কি গো, এই মাইনাস সাইনটার মানে হচ্ছে ভেক্টর বি হচ্ছে একদম অপোজিট অফ ভেক্টর এ, তাই না? এ যদি এদিকে হয়, মাইনাস উল্টোটা করলে এদিকে হবে, সেই জন্য এই মাইনাস সাইনটা এখানে আছে। ঠিক আছে, আচ্ছা ওকে। 3 নম্বর, আমি এটা মুছে দিই। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সমরৈখিক ভেক্টর। আচ্ছা আমি এটা মুছে দিই, দিয়ে আমি ওটা লিখছি। তো সমরৈখিক ভেক্টর মানে কি তোমরা বুঝতেই পারছো, যে নিশ্চয়ই একটা সরল রেখায় থাকবে, তাই তো? তার মানে আমরা যদি এটা মুছে দিই, সমরৈখিক ভেক্টর, তার মানে ধরে নাও একটা ভেক্টর আছে এ এদিকে, একটা ভেক্টর আছে বি এদিকে, আরেকটা আছে সি এদিকে। এবার আমি কি বলেছি, একটা ভেক্টরের মান ও দিক যদি তুমি অপরিবর্তিত রাখো, মান ও দিক চেঞ্জ না করো, একটা ভেক্টরকে যেখানে খুশি নিয়ে যাওয়া যায়। তো আমি যদি তার এই 3টে ভেক্টর হচ্ছে সমরৈখিক ভেক্টর, কারণ আমি এই ছবিটাকে এরম ভাবেও আঁকতে পারি, এ ভেক্টর, বিটাকে ওপরে তুলে নিয়ে চলে গেলাম বি ভেক্টর, সিটাকেও একই রেখায় নিয়ে এলাম সি ভেক্টর। আমি কি বলেছি, আমি ভেক্টরগুলোকে শিফট করে নিয়ে যেতে পারি যে কোনো জায়গায়, ভেক্টরগুলো সেম থাকবে। তো সেম, তো এই দুটো পিকচার হচ্ছে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই 3টে ভেক্টর হচ্ছে সমরৈখিক ভেক্টর, একই সরলরেখা বরাবর আমরা ভেক্টরগুলোকে আঁকতে পারি। আচ্ছা, পরের সংজ্ঞাটা হচ্ছে সমতলীয় ভেক্টর। সমতলীয় বা
কোপ্ল্যানার। তার মানে ধরে নাও এরকম একটা ভেক্টর আছে ভেক্টর এ, এরকম একটা ভেক্টর আছে ভেক্টর বি, আর একটা এরকম একটা ভেক্টর আছে ভেক্টর সি। এই তিনটে ভেক্টর দেখো, তিনটে কিন্তু সমরৈখিক নয়, একই সরলরেখা বরাবর তিনটেকে আঁকা যাবে না, কিন্তু তিনটেই দেখো এই বোর্ডের 2 ডিমেনশনাল প্লেনের ভেতর আছে, তাই না? এই বোর্ডের 2 ডিমেনশনাল প্লেনের ভেতর আছে, তো এইগুলোকে বলা হয় সমতলীয় ভেক্টর। ধরে নাও এই পেনটা আরেকটা ভেক্টর, আর এই ভেক্টরটা এরম ভাবে আছে, তাহলে এই সবকটা ভেক্টর কি একটাই প্লেনের মধ্যে আছে? নিশ্চয়ই নাই, একটা তলের মধ্যে তো নেই। সেক্ষেত্রে এই ভেক্টরটা কিন্তু এদের সাথে সমতলীয় নয়। এই তিনটা ভেক্টর হচ্ছে সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর। ওকে, আচ্ছা ঠিক আছে, তো তোমরা এই ডেফিনিশনগুলো ভালো করে লিখে নাও। নেক্সট আমরা মুভ করব একক ভেক্টরে। এতক্ষণ আমরা ভেক্টরের দিক মান এইসব পড়লাম, কিন্তু ভেক্টরের এবার আমি তোমাদের বলেছি যে ভেক্টরের মানকে তোমরা কিভাবে প্রকাশ করতে পারো। এরকম একটা ভেক্টরের মানকে এরকম একটা মডিউলাস দিয়ে প্রকাশ করা যায়। এটা কি দিচ্ছে? তোমাকে মান দিচ্ছে। হ্যাঁ, এবার আমরা আসি একক ভেক্টরে। একক ভেক্টরটা কি জিনিস? একক ভেক্টর, তো একক ভেক্টরের সংজ্ঞা হচ্ছে, একক ভেক্টরকে এরম ভাবে লেখা হয় এ ক্যাপ, এটাকে এরম ভাবে পড়া হয় এ ক্যাপ, ক্যাপ মানে টুপি, হ্যাঁ, এ ক্যাপ। তো এটা সংজ্ঞা হচ্ছে একটা ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, হ্যাঁ, ওই ভেক্টরের মান। আর একক ভেক্টরের একটা প্রচন্ড ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা সবসময় মাথায় রাখবে, একক ভেক্টরের মান সর্বদা এক, ঠিক আছে, সর্বদা একক, সেই জন্যই এটার নাম একক ভেক্টর। তো তার মানে আমরা যদি ম্যাথমেটিক্যালি এইভাবে লিখি যে এ ক্যাপের মড, এটা কি হবে গো? এ ক্যাপ, একটা ভেক্টরের মডিউলাস বা মড মানে কি? তার মান। আর এ ক্যাপের মান সর্বদা কত? 1। তার মানে এ ক্যাপের মড হচ্ছে সব সময় 1, সব সময় এটা 1। আচ্ছা, তোমাদের যদি আমি এটা একটু ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করি, ধরে নাও এই হচ্ছে এ ভেক্টর, এই হচ্ছে এ ভেক্টর। এবার এই এ ভেক্টরের দৈর্ঘ্য ধরে নাও 3 মিটার। তার মানে আমি বলতে পারি 3 মিটার ইজ ইকুয়াল টু এ মড, ঠিক আছে। এবার আমি যদি এ ভেক্টরটাকে ওর নিজের দৈর্ঘ্য বা ওর নিজের মান দিয়ে ডিভাইড করে দিই, তাহলে যে ভেক্টরটা বেঁচে থাকবে সেটা কি হবে গো? তার মান কত হবে? তার মান 1 হয়ে যাবে, কারণ আমি 3 দৈর্ঘ্যের একটা ভেক্টরকে 3 দিয়ে ডিভাইড করে দিয়েছি, ছোট করে দিয়েছি ভেক্টরের লেন্থটা। তার মানে সেই এখন এরকম একটা হয়ে যাবে, তাই না? 3 ভাগ হয়ে যাবে। এইটাকে আমি বলবো এ ক্যাপ ভেক্টর। দেখো এইটাই এ ক্যাপের ডেফিনিশন, দেখো এখানে সংজ্ঞাটা এটাই না, যে তার মানে এখান থেকে দুটো জিনিস বোঝা যায়। একটা হচ্ছে একটা ভেক্টরের সাথে, এটা ধরো একটা ভেক্টর, একটা ভেক্টরের সাথে তুমি ধরো 2 গুণ করলে, তার মানে যেটা হবে সেটা হচ্ছে, এটা যদি এ ভেক্টর হয়, 2a ভেক্টরটা হবে এর দ্বিগুণ, ঠিক আছে, এটা হচ্ছে 2a ভেক্টর। ওকে, তার মানে আমি যদি একটা ভেক্টরের সাথে একটা স্কেলার রাশি গুণ করি, তাহলে ভেক্টরটার দৈর্ঘ্যটা বেড়ে যাবে, যত দিয়ে গুণ করেছি তত টাইমস বাড়বে, আর যদি ভাগ করি ছোট হয়ে যাবে। দেখো এখানে আমি ভেক্টরটাকে ওর নিজের মান দিয়ে ভাগ করেছি, ওটার মান হয়ে গেছে 1, আর ওটাকেই আমরা বলছি এর একক ভেক্টর। আচ্ছা, এইখান থেকে একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি আসবে, সেটা হচ্ছে দেখো এইটাকে যদি আমি এইটাকে এদিকে গুণ করে দিই, তাহলে কি হবে গো? ভেক্টর এ কে আমরা এরম ভাবে লিখতে পারবো, ভেক্টর এ কে লিখতে পারবো ভেক্টর এ মডিউলাস টাইমস এ ক্যাপ। দেখো
তাই না? এটাকে যদি এদিকে নিয়ে আসি, ভেক্টর এ সমান মডিউলাস অফ এ ইন্টু এ ক্যাপ। এটার মানে কি? এটা হচ্ছে পুরো ভেক্টরটা, এটা দিচ্ছে আমাকে ভেক্টরের মান, এটা আমাকে কি দিচ্ছে? এটা দিচ্ছে আমাকে ভেক্টরের দিক। তার মানে দেখো একটা ভেক্টরের মধ্যে দুটো কম্পোনেন্ট, দুটো পার্ট আছে, এটা হচ্ছে মান, এটা হচ্ছে দিক। তার মানে আমাকে এই মডিউলাস অফ এ বা মড এটা দিচ্ছে ভেক্টরের মান, আর এই যে একক ভেক্টর এ ক্যাপ এটা দিচ্ছে ভেক্টরের দিক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় কাজে লাগবে, এটা কিন্তু খুব ভালো করে খাতায় বক্স করে লিখে রাখবে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এবার এর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমরা এটা সব সময় মাথায় রাখবে যে তোমাদের কিন্তু কিছু ম্যাথসের জিনিস, কারণ ফিজিক্স মানেই বুঝতে পারছো প্রচুর ম্যাথস লাগবে এখানে, তো তোমরা কিছু ম্যাথসের কনসেপ্ট ভালো করে বুঝবে। আমি তো ক্লাসে করিয়েই দেবো বেশ কিছু, লাইক ত্রিকোণমিতির ফর্মুলাগুলো তোমাদের একদম মুখস্থ থাকা উচিত। তারপর তোমাদের ডেরিভেটিভ মানে অন্তর্কলন বিদ্যা, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু মাথায় রাখা উচিত। আচ্ছা, তো আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিছু ত্রিকোণমিতির কিছু ফর্মুলা আমরা দেখব। এগুলো মুছে দিচ্ছি। ত্রিকোণমিতির কিছু ফর্মুলা দেখব যেগুলো খুব কাজে লাগবে আমাদের। তাহলে আশা করি তোমাদের 9-10 থেকে ত্রিকোণমিতির কিছু ফর্মুলা তোমাদের মাথায় আছে। তো আমরা জাস্ট একটা রিভিউ করে নিই, রিক্যাপ করে নিই একটা। আচ্ছা, এই জ্যামিতিক প্রকাশটা মুছে দিই। আচ্ছা, তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে কিছু ত্রিকোণমিতির কিছু সংজ্ঞা আমরা দেখব। কিছু ত্রিকোণমিতির জিনিস আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, ধরে নাও তোমাদের কাছে এরকম একটা ত্রিভুজ আছে, এটাকে বলে সমকোণী ত্রিভুজ। এটাকে বলে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজের তিনটে বাহুর নাম আমি দিলাম এ, বি, সি। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ, আর এই অ্যাঙ্গেলটার নাম আমি দিচ্ছি থিটা। তো তোমরা নিশ্চয়ই ক্লাস 9-10 ত্রিকোণমিতিতে পড়েছো যে সাইন থিটার সংজ্ঞা কি? আচ্ছা, এই ত্রিভুজে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তো তোমরা জানো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, তার মানে এই ছবি অনুযায়ী সাইন থিটা মানে কি? সিবি বাই এসি। সাইন থিটা মানে সিবি বাই এসি। আচ্ছা, কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। এটা মানে কি? ভূমি বাই অতিভুজ মানে এবি বাই এসি। ওকে, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এটার মানে হচ্ছে এখানে সিবি বাই এবি। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ট্যান থিটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা করেও লিখতে পারি। ঠিক আছে, জানা জিনিস এগুলো, তাও জাস্ট মনে রেখো।
আচ্ছা, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি বলছে, যে এরকম একটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ থাকে তাহলে অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা সিবি স্কোয়ার। ঠিক আছে, এইটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা কিন্তু মাথায় রেখো। সো এবার আমরা দেখব, তো আমরা জানি যে দুটো স্কেলার রাশি আমরা খুব ইজিলি যোগ বিয়োগ এগুলো আমরা করতে পারি, তাই তো? তো সিমিলারলি ভেক্টর রাশিরও নিশ্চয়ই একটা এরকম, তো তোমরা দেখলে যে ভেক্টর রাশিকে আমরা যদি গুণ করি বা কোনো স্কেলার দিয়ে ভাগ করি তার ফিজিক্যালি সেটা কি মানে দাঁড়ায় সেটা তোমরা দেখলে, যে একটা ভেক্টরকে যদি আমি কোনো একটা রাশি দিয়ে গুণ করি বা ভাগ করি সেটা ভেক্টরটার মানটা তাতে চেঞ্জ হয়। ঠিক আছে, ওকে। সো তো তোমরা জানো যে আমরা একটা স্কেলার রাশিকে যে কোনোভাবে যোগ করতে পারি। স্কেলার যোগ, ধরে নাও তোমার কাছে একটা 5 কেজির একটা কোনো বক্স আছে, তার উপরে তুমি আরেকটা 2 কেজির একটা কিছু রাখলে, তাহলে কি হবে? তোমার এখন টোটাল জিনিসটার ওয়েট কত হবে? 5 + 2 7 কেজি। 7 কেজি মানে 5 + 2। তাহলে তোমাকে যদি দুটো স্কেলার রাশি দেওয়া হয় তুমি খুব ইজিলি সেটা এরমভাবে যোগ করে নিতে পারবে, তাই তো? এবার তোমাকে যদি বলা হয় যে সাপোজ তোমার কাছে একটা বই আছে, এটা একটা বই বা খাতা হোয়াট এভার, তুমি এদিকে একটা বল প্রয়োগ করলে, তো যদি বইটার উপর এইভাবে বল প্রয়োগ করো তাহলে এর সরণ কোন দিকে হবে? এদিকে হবে এর সরণ। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি তুমি খাতাটার দিকে এই দিকে বল প্রয়োগ করো, বল মানে কিন্তু ভেক্টর রাশি, বল তুমি একটা নির্দিষ্ট মানের বল প্রয়োগ করছো, এই দিকে করছো, এটাও এদিকে তুমি একটা বল প্রয়োগ করছো, ডান দিকে করছো, তো এর সরণ কোন দিকে হবে? এই দিকে। এই দুটো একবার, এটা কমন সেন্স, তুমি করে দেখতেও পারো। কিন্তু এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, সাপোজ তোমার কাছে এরকম একটা খাতা আছে আর তুমি এই দুদিক দিয়ে বল প্রয়োগ করলে, এদিকেও তুমি কিছুটা বল দিলে, এদিকেও কিছুটা বল দিলে, এই দুদিক দিয়ে বল প্রয়োগ করলে, একবার করে দেখো তো এটার রেজাল্টটা তুমি কি পাও। হ্যাঁ, তো আমি এটা নিয়ে একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি, এবার ডেমনস্ট্রেশন ভিডিওটা তোমরা এবার দেখো। তাহলে তোমরা দেখলে যে দুটো স্কেলার রাশিকে খুব সহজে যোগ করা যায়, যেমন ধরো 5 আর 7 যোগ করলে 12 হয়। এবার আমরা দেখব ভেক্টর রাশিকে কি করে আমরা যোগ করতে পারি। তো তোমাদের আমি আগেই বলেছি যে ফোর্স বা বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ধরো আমি এই খাতাটাকে এই দিকে ঠেললাম, খাতাটা এইদিকে যাচ্ছে, সোজা যাচ্ছে, সোজা ঠেলছে, সোজা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার খাতাটাকে আমি এদিকে ঠেললাম, ডান দিকে ঠেলছি, ডান দিকে যাচ্ছে। এবার যদি আমি খাতাটাকে একসাথে এই দুদিক বরাবর ঠেলি, খাতাটা কি করছে গো? খাতাটা কি ডান দিক বা সোজা যাচ্ছে? কোন দিকে যাচ্ছে ভেবে বলো। তাহলে সোজা এদিকে করছিলাম, সোজা যাচ্ছিল, ডান দিকে ঠেলছিলাম, ডান দিকে যাচ্ছিল। এবার যদি আমি দুদিক দিয়েই ঠেলি তাহলে খাতাটা কোন দিকে যাচ্ছে? খাতাটা যাচ্ছে একটা কর্নার বরাবর, তার মানে খাতাটা যাচ্ছে যেন আমি এরমভাবে একটা বল ওকে দিচ্ছি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ভেক্টর রাশির যে যোগফল, এই দুটো ভেক্টর যখন আমি অ্যাপ্লাই করছি তার যে যোগফলটা সেটা এমনভাবে হচ্ছে যেন খাতাটা এই দিকে যাচ্ছে, যেন খাতাটা আমি এমন হচ্ছে যেন খাতাটাকে আমি এই দিকে বল প্রয়োগ করছি আর খাতাটা এই দিকে যাচ্ছে। এটা এবার দেখা যাক
এটার ম্যাথমেটিক্যালি আমরা কি করে এটাকে বুঝতে পারি। তো তোমরা নিশ্চয়ই ডেমনস্ট্রেশন ভিডিওটা দেখেছো। তাহলে এই এক্সপেরিমেন্টটায় আমরা কি দেখতে পেলাম, যে এই খাতাটা মুভ করছে এই দিকে, তাই তো? দুটো বল যেই এদিকে দিচ্ছি, খাতাটা এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, খাতাটা যাচ্ছে কর্নার বরাবর। তো এইটা একটা খুব ইন্টারেস্টিং প্রপার্টি আমাদের বলে দেয় যে এরকম যদি দুটো ভেক্টর থাকে, দুটো ভেক্টর এরকম, একটা ডান দিক একটা সোজা, সেই দুটোর যে যোগফল, সেই দুটোর যে আলটিমেট এফেক্টটা হচ্ছে অ্যাজ ইফ যেন আমি এই দিকে একটা বল প্রয়োগ করছি যাতে খাতাটা এই কর্নার বরাবর মুভ করছে। মানে আমি যদি এই দুটো ভেক্টর একসাথে দিচ্ছিলাম, ঠিক আছে, তো এই দুটো ভেক্টরকে যদি আমি না ভাবি, এই দুটো ভেক্টরের অস্তিত্ব যদি না থাকে, তাহলে মনে হবে যেন আমি এই দিক বরাবরই আমি বলটা প্রয়োগ করছি। তা সেটাই তো যোগফল। তুমি এখানে 5 কেজি আর 2 কেজি ছিল, 7 কেজি মানে কি? তখন আর 5 কেজির কোনো অস্তিত্ব নেই, একসাথে ওটা হয়ে গেছে 5 + 2 7 কেজি। সিমিলারলি আমি যখন এই দুটো ভেক্টর প্রথমে যে আঁকলাম, সেই দুটোকে যদি যোগ করি, তাহলে মনে হচ্ছে যেন তার যোগফলটা এমনভাবে কাজ করছে যেন আমি ওই দুটো আলাদা ভেক্টরের বদলে এরকম একটা ভেক্টর আমার কাছে আছে, এরকম একটা বল আমার কাছে আছে, তাই তো? আমি যদি এটা আরেকবার পুরোটা আঁকি, ভালো করে দেখে নাও, ভালো করে দেখো কি হচ্ছে। এটা একদম একদম কমন সেন্স, তাই না? একদম কমন সেন্স, একটা সিম্পল এক্সপেরিমেন্ট থেকে আমরা এটা বুঝতে পারি। তো তার মানে স্কেলার যোগ কি হচ্ছে, আমরা যদি এরকম একটা খাতা থাকে, এইদিকে বল দিচ্ছি, এদিকে যাচ্ছিল, এইদিকে বল দিচ্ছিলাম, এদিকে সরছিল, তাই তো? এবার আমি কি করছি, এর বদলে আমি খাতাটাকে এই দুদিক দিয়ে বল দিচ্ছি, তাহলে খাতাটা কোন দিকে মুভ করছে? এই দিকে। আবার এই দুটো বলের বদলে আমি যদি খাতাটাকে একটাই বল দিতাম এই দিক বরাবর, তাহলেও খাতাটা এই দিকেই মুভ করতো, তাই তো? তো এই দুটো হচ্ছে সমান, মানে ইকুইভ্যালেন্ট সিনারিও। মানে এই দুটো বলকেও আমি ভাবতে পারি যে দুটো একসাথে দিচ্ছি, বা এই দুটোর বলের অস্তিত্ব যদি না ভাবি, আমি ভাবতে পারি যেন এরকম দিকে একটা বল দিচ্ছি। তার মানে এই দুটো বলের যোগফল, এই দুটো ভেক্টরের যোগফলের যে ফিজিক্যাল এফেক্ট, সেটা হচ্ছে এরকম, যে যেন আমি কর্নার বরাবর দিচ্ছি। তার মানে এই ভেক্টর প্লাস এই ভেক্টর সমান কি দাঁড়াচ্ছে, এরকম একটা কর্নারওয়ালা একটা ভেক্টর। এবার এটা তো আমরা ফিজিক্যালি বুঝতে পারছি যে এটা কি, মানে মোটামুটি একটা ইনটিউশন, একটা ফিজিক্যাল, একটা কমন সেন্স দিয়ে আমরা বুঝতে পারছি যে এরকম কিছু একটা হচ্ছে। কিন্তু এটা ম্যাথমেটিক্যালি কি করে আমরা করব, সেটা আমরা দেখব পরের ক্লাসে। তার আগে তোমাদের যাতে মানে তোমরা যেন এটা বুঝতে পারো যে ভেক্টরটা, এই দুটো ভেক্টরের যোগফলটা এরকম কর্নার বরাবর যাচ্ছে, এই কমন সেন্সটা যাতে তোমাদের তৈরি হয়, পরের ক্লাসে আমরা ভেক্টরের যোগটা কি করে ম্যাথমেটিক্যালি সেটা দেখব। বাট সেটার আগে তোমাদের কিন্তু ত্রিকোণমিতির পুরো ফর্মুলাগুলো ভালো করে, পিথাগোরাসের উপপাদ্য, সাইন থিটা কস থিটা, ওগুলো ভালো করে মুখস্থ বা মনে রাখতে হবে, আর এই কমন সেন্সটা থাকতে হবে। আর ভেক্টর রিলেটেড আমি যা যা আজকে পড়ালাম সেগুলো ভালো করে একবার পড়বে, ঠিক আছে? ওকে ওকে, চলো পরের ক্লাসে আমরা ভেক্টরের অ্যাডিশন বা ভেক্টরের যোগ দিয়ে শুরু করব।